হকাররা গরিব না বড় লোক দেখার দরকার নেই, আইন সবার জন্য এক, গরিবের জন্য এক, বড় লোকের জন্য এক। আগে পুনর্বাসন পরে হকার, জীবনে হবে না তার। বাট ককরোচ জনতা পার্টি ইজ এ মডিফাইড ভার্সন অফ সিপিআইএম, আম আদমি পার্টি। কারণ এদের ইনস্টাগ্রামে ফলোয়ার বেশি, এমনি 300 থেকে 400 জন লোক হয়েছিল। যন্ত্র মন্ত্র কিন্তু মিলিয়ন লোকে ভর্তি হতে পারেনি। সুতরাং ফেসবুকে বিপ্লব করা অনেক সোজা, নেমে বিপ্লব করে যে জেনজিরা নেপালে করেছিল ভারতে সেটা অসম্ভব। আমি আরশোলার ভবিষ্যৎ নিয়ে খুব একটা ভাবছি না, আরশোলাই থাকবে। রাজ্যের পালাবদল এবং তার সঙ্গে সঙ্গে নতুন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার এখনো প্রায় 1 মাসও কাটেনি, কিন্তু এই রাজ্যে পালাবদলের আগে যিনি এই পালাবদল নিয়ে সব থেকে বেশি কথা বলেছিলেন এবং যে প্রেডিকশন তিনি করেছিলেন, অর্থাৎ তিনি বলেছিলেন যে 200-র বেশি আসনে বিজেপি তৃণমূলকে একেবারে পরাস্ত করে দেবে, সেই মানুষটি, সেই নারায়ণ ব্যানার্জি, সেই চিকিৎসক নারায়ণ ব্যানার্জি আমাদের সঙ্গে এখন রয়েছেন। স্যার, প্রথমেই আসছি, এই প্রেডিকশন আপনি কিভাবে মেলালেন এবং তার সঙ্গে সঙ্গে এই যে তৃণমূলের সম্পূর্ণভাবে ভেঙে যাওয়া, মানে এখন তো তৃণমূল নিজের প্রতীকটারও অস্তিত্ব হারিয়েছে, এই যে পরিস্থিতি এবং রোজ নিত্য নতুন ভাবে একজন করে গ্রেফতার, এই পরিস্থিতিটাকে কিভাবে দেখছেন? না, পালা যে বদল হবে, কেউ যদি মানুষের সাথে কথা বলে তাহলে বুঝতে পারতো। অ্যাকচুয়ালি আমার প্রফেশন এবং প্যাশন হচ্ছে ডাক্তারি করা, এবং আমার রোগীরা কিন্তু সেই দিনাজপুর হতে পারে, কুচবিহার হতে পারে, সুন্দরবন হতে পারে, সব জায়গা থেকে কিন্তু পেশেন্টরা আসেন। এবং আমার একটা অদ্ভুত, সবাইকে না জিজ্ঞেস করতাম আমি কি কাজ করেন, কি অবস্থা, সবাই দেখতাম খুবই বিক্ষুব্ধ যে বর্তমান সরকারের আমলে যেরকম তোলাবাজি চলছে, সেটা গ্রামের মানুষ পঞ্চায়েতের উপর বিক্ষুব্ধ ছিল। সুতরাং আমার মনে হয় এটা যে পালাবদল হবেই, এটা বোঝাটা খুব একটা অস্বাভাবিক ছিল না। অস্বাভাবিক ছিল পালাবদলটা বোঝা তৃণমূলের পক্ষে। তার কারণ তার আগের দিনও তৃণমূলের নেতা একজন আমার কাছে এসেছিলেন দেখাতে, বললো ডাক্তারবাবু এবার কিন্তু আমরাই আসবো। আমি তখন বললাম এসেই তো আমার উপর আবার ঝাঁটা নিয়ে তাড়া করবেন না তো? বললো না, সেটা আপনাকে তো দেখায়, কোনো অসুবিধা হবে না। তাছাড়া আমার এমনি নিজস্ব সোর্স হচ্ছে, আমার ফ্যান ফলোয়ারের কিছু অ্যাসোসিয়েশন আছে। বহরমপুরের যে অ্যাসোসিয়েশন একদম এক্সাক্ট প্রেডিকশন করেছে যে অধীর চৌধুরী হেরে যাবে। ওখানে যারা বহরমপুরে থাকে, বহরমপুরবাসী আগে থেকেই জানতো অধীর চৌধুরী জিততে পারবে না। কটা সিট পাবে বহরমপুরে ফ্যান ক্লাব বলেছে, আমার হুগলির ফ্যান ক্লাব বলে দিয়েছে। সেই নিয়ে একটা ক্যালকুলেট করে আমার মনে হয়েছিল 200টার মতো বিজেপি পাবে, আমি 88 জন বলেছিলাম তৃণমূল পাবে, একটা দিয়েছিলাম বামফ্রন্টকে আর 5টা কংগ্রেসকে। তার একটু এদিক ওদিক হয়েছে, বাট দ্যাট ওয়াজ দ্য মোস্ট প্র্যাকটিক্যাল। সেই জন্য আমি তার আগের দিন এটা লিখে বলে দিয়েছি আগামীকাল মিলিয়ে নেবেন। সেই আমার লেখাটার মধ্যে এটাই ছিল যে কালকে রেজাল্টে এটা হতে চলেছে, আপনারা মিলিয়ে নেবেন। তার ফলে এখন কি হলো, অনেক লোক এসে আমায় বলছে আমার একটা সেকেন্ড প্রফেশন খুলে গেল, সেটা হচ্ছে হাত গোনা। মানে আমার যদি কোনো কারণে ডাক্তারি ছাড়তে হয়, আমি তাহলে জ্যোতিষবিদ্যা করবো না। এটা কিন্তু জ্যোতিষবিদ্যা না, এটা জাস্ট শেয়ার। মানুষের মন পড়াটা বুঝতে হবে, মানুষকে চিনতে হবে। মানুষের মন বোঝা যায়, মানুষ রেগে আছে বোঝা যায়। ডাক্তারের কাছে অ্যাটলিস্ট মানুষ বলে যে কত টাকা সে রোজগার করে এবং সে কিভাবে তার লাইফটা লিড করছে। আমি দেখেছি 26,000 চাকরি প্রার্থী যারা চলে গেছে চাকরি, তাদের কান্না আমি আমার চোখের সামনে ভেঙে পড়তে দেখেছি। সুতরাং এই কান্না প্লাস অভয়া কাণ্ড যেভাবে হ্যান্ডেল করেছে প্রাক্তন সরকার, মোটামুটি যাওয়ার ছিল। প্লাস শিওর হয়ে গেলাম যখন দেখলাম সিআরপিএফ দিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে সিআরপিএফ রয়েছে, মানে বুথের বাইরে। সুতরাং বেঙ্গল পুলিশের বা কলকাতা পুলিশের কোনো রোল নেই। তখন আমার কাছে ক্লিয়ার হয়ে গেছিল যে এবার ভোট হচ্ছে। প্লাস 94-95%, মানে মোর দ্যান 90% ভোট পড়েছে। এই না, মোর দ্যান 90% ভোট পড়া মানেই হচ্ছে অ্যান্টি ইনকামবেন্সি ভোট। তো এটার জন্য খুব বেশি লাগে না। কিন্তু আমি কেন জানি না তৃণমূল শেষের দিকে
মানুষের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছিল। ওরা ওই যারা খোসামত করে, যারা তেল দেয়, তাদেরকে বেশি পছন্দ করতো। তারা ওই অপছন্দ করতো যারা এগেনস্টে কথা বলে, যার জন্য আমাকে এত ট্রোল হতে হয়েছে। ট্রোল করেছে অবশ্যই, শুধুমাত্র তৃণমূল তো ট্রোল করেনি, ট্রোল আমাকে বামও প্রচুর ট্রোল করেছে। কারণ বামদের আমি বলেছিলাম 1-2% হবে, সে জায়গাটা 4.5%-এ গিয়ে দিয়েছি। সুতরাং ট্রোল হয়েছি, ঠিক আছে, আমার প্রেডিকশন মিলেছে, আমার আমার ভালো লাগছে খুব। আমি তো এটা পশ্চিমবঙ্গবাসীর জন্য খুব ভালো খবর, কারণ প্রত্যেক পুলিশ এখন ভালো করে নিঃশ্বাস নিচ্ছে। পুলিশ যেরকম তার নিজের কাজ না করে বসে থাকছিল, আর আমাদের রাজ্যটার জন্য পরিবর্তন অত্যন্ত জরুরি ছিল ভারতবর্ষের স্বার্থে। কিন্তু তৃণমূলের হঠাৎ এই দুটি ভাগে ভাগ হয়ে যাওয়া, একটির নাম যদি আমি ধরি ভালো তৃণমূল, আর একটির নাম খারাপ তৃণমূল, যেটা তৃণমূলের নেতাকর্মীরাই সেটার নাম দিচ্ছেন। তো সেই জায়গা থেকে এই ভালো তৃণমূল খারাপ তৃণমূলের ভবিষ্যৎটা কি? এবং তার সঙ্গে সঙ্গে আবারও ওই প্রসঙ্গে আসছে নিত্য নতুন এক একজন গ্রেফতার, এবং সকলের মুখেই কিন্তু কম বেশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও আমরা শুনতে পেয়েছি। ভালো তৃণমূল বলে কোনো অস্তিত্ব হয় না। তৃণমূল মানেই চোর, 1, 2, 3, 4 তৃণমূলের সবাই চোর। এই স্লোগানটার প্রবক্তাটা কে জানেন? শতরূপ নিজে আমায় বলেছিল। তৃণমূলের একজনকেও আমি বলতে পারবো না যে সৎ, হয়তো শোভনদেব চট্টোপাধ্যায়। আমার যেটা মনে হয়, মিস্টার শোভনদেব চট্টোপাধ্যায়কে আমি রেসপেক্ট করি, উনি সৎ। বাকি সব তৃণমূল দুরমূল। সুতরাং ভালো তৃণমূল কনসেপ্ট থাকবে না, তৃণমূল দলটাই থাকবে না। তৃণমূল দলটা উঠে যাবে, মার্চ হয়ে যাবে অন্য কোনো দলের সাথে। এটা আমার প্রেডিকশন শুধু না, আমি তাকেই রেসপেক্ট করব, কমরেড গৌতম দেবকে, যিনি আজ থেকে 15 বছর আগে বলেছিলেন বিজেপি থাকবে, কংগ্রেস থাকবে, আমরা থাকবো, তৃণমূল থাকবে না। কারণ দলটার কোনো আদর্শ ছিল না। আদর্শ ছিল একজন শুধু স্থাবকতা, আর কিভাবে করে গুছিয়ে নেওয়া যায়, এর বেশি তো কিছু না। কিছু লুম্পেনদের নিয়ে দল তৈরি হয়েছিল, যে মুহূর্তে শেষ হয়ে গেছে। সেই লক্ষ্মীর ভান্ডারে আমরা যে ছোটবেলায় টাকা আস্তে আস্তে কয়েনগুলো গোটাতাম না, এবার যেই লক্ষ্মীর ভান্ডারটা ফেলে দিলেন, টুকরো টুকরো হয়ে ভেঙে গেল, টাকাগুলো ছড়িয়ে গেল, সব সেই হয়ে গেছে। এখন তৃণমূল দল বলে কিচ্ছু থাকবে না। গৌতম দেবের ভবিষ্যৎবাণী মিলিয়ে নেবে, তৃণমূল বলে দলটা থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা হাইফেন বলে থাকবে, ভবিষ্যতে ইতিহাস তাই বলবে। আপনি নির্বাচনের আগে থেকেই বিজেপির এই জয় নিয়ে আশাবাদী ছিলেন, এবং বিজেপি এখন ক্ষমতায় এসেছে প্রায় একটা মাস হতে চললো। কি কি মনে হচ্ছে আপনার, কোন কোন আশা এখনো পর্যন্ত পূরণ হয়েছে, এবং ভবিষ্যতে আর কি কি আশা থাকবে তাদের প্রতি? প্রপার অ্যাডমিনিস্ট্রেশন তো চালু হয়ে গেছে। অ্যাডমিনিস্ট্রেশন করবে পুলিশ, পুলিশকে নিয়ন্ত্রণ করবে না রাজনৈতিক একটা মতাদর্শ বা গুন্ডাকে প্রোটেক্ট করার জন্য পুলিশ নয়। পুলিশ হচ্ছে যারা গুন্ডা তাদের ধরা, রাফ অ্যান্ড টাফ। যেখানে যারা ভাঙচুর করছে তাদের কাছে তাৎক্ষণিক স্পট ফাইন, যারা হেলমেট পরছে না ট্রাফিক পুলিশ স্পট ফাইন, ইরেসপেক্টিভ অফ রেস কালার, এক্সেপ্ট শিখ, তাদের তো আলাদা রয়েছে। সুতরাং এইগুলো তো আইনের শাসন তো শুরু হয়েছে। এবার আইনের শাসনের সাথে বেআইনি হকার, যেটা নিয়ে এখন সবচেয়ে বেশি কনফ্লিক্ট চলছে। আইনি হকার বলে কোনো ব্যাপার হয় না। হকাররা কোনো স্থায়ী জায়গা করতে পারেন না। বাইরের দেশেও হকাররা থাকেন, কিন্তু একটা চলমান একটা গাড়ি থাকে তাদের, ধরা যাক 6 ফুট বাই 3 ফুট, সেই গাড়ির মধ্যে ফল সবজি থাকে, ওরা সেটা হেঁটে হেঁটে নিয়ে যায়, রাত্রিবেলা ওটা সরিয়ে দেয়। তাতে অনেক সুবিধা হয়, অন্তত নিত্যযাত্রীদের ট্রেনে ওঠা। আর জায়গাটা তো রেলের সম্পত্তি, রেল তো কাউকে দেয়নি। বেআইনি দখল উচ্ছেদ করতে হবে। হকাররা গরিব না বড় লোক দেখার দরকার নেই, আইন সবার জন্য এক, গরিবের জন্য এক, বড় লোকের জন্য এক। হকার উচ্ছেদ করা হয়েছিল অপারেশন সানশাইনেও। তখন কি আগে থেকে প্ল্যান করে ওই গ্যালি স্ট্রিটের ওখানে করা হয়েছিল না, সানশাইনের পর করা হয়েছিল।
সুতরাং হকার তোলা গভর্নমেন্টের অধিকার। আজ থেকে 3 মাস আগে রেল অলরেডি বলেছিল, মমতা ব্যানার্জির যারা চেলা চামুন্ড, যারা পয়সা নিত তাদের কাছ থেকে পরিষ্কার বলে দিয়েছিল যে আমরা থাকতে তোমাদের কেউ তুলতে পারবে না। আসলে তখন ওদের মাথায় ছিল না যে ওদের চলে যেতে হবে। যেমন মমতা ব্যানার্জি নিজে বলেছিল এসআইআর হতে দেব না। করতে পেরেছেন কি? করতে পারেননি। সেরকম অনেক কিছু জিনিস মানে বলে পলিটিক্যাল পার্টিরা এবং তার আশ্রিত গুন্ডারা তাদের নিজস্ব স্বার্থে। এক একজন হকারের কাছ থেকে 30 থেকে 50 টাকা ডেইলি তারা রোজগার করতো, সেই রোজগারের টান পড়েছে বলে তাদের অসুবিধা। আর বামফ্রন্টের নেগেটিভ ছাড়া পজিটিভ কিচ্ছু আপনি পাবেন না। আমি বামফ্রন্টের সাথে অনেক দিন, আমি কোনো দলের মেম্বার নই, আমি জাস্ট একটা কথা বলে দিই, আমি বামফ্রন্টেরও মেম্বার নই, আমি বিজেপিরও মেম্বার নই, আমি একজন ডাক্তার, কিন্তু চোখ কান খোলা রাখি এবং সোজা মানে স্পেডকে স্পেড বলতেই ভালোবাসি। আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার পক্ষপাতী না। আমার মতে মোস্ট হিপোক্রেটিক দল এই মুহূর্তে হচ্ছে বামফ্রন্ট বা সিপিএম। তার কারণ হচ্ছে প্রতি পদে পদে শুধুমাত্র বাধা দেওয়া ছাড়া তাদের কাজ নেই। তারা একবার নিজের আত্মানুসন্ধান কেন করছে না যে কেন সিপিএম 30% থেকে 4.5% হয়ে গেল? আমরা সিপিএম কে ভালোবাসি অন্তর থেকে, অন্তত আমি 2025-এও ভালোবাসতাম, কিন্তু দেখলাম এই ছোট্ট পার্টির মধ্যে অসংখ্য কোন্দল, ঠিক মানে কাকড়ার মতো, একটু উঠতে গেলেই তারা নামিয়ে দেয়। আমি একটা কথা বললাম কুণাল ঘোষের সাথে, আকবরী কারোর আমার এগেনস্টে বলার তো কথা নয়, কারণ আমি তো তাদের মেম্বার নই। ডাক্তাররা বলতে পারে, পার্টি কেন বলতে যাবে? সুতরাং সেখান থেকে আমি বুঝে গেলাম যে না, এই দলটা আর কিচ্ছু বোঝে না, আর একটু ফ্লেক্সিবিলিটি থাকতেই হবে। কারণ এখন যদি সেই মানে 77-এর স্লোগান দিই, লাঙল যার জমিদার, লাঙল দিয়ে এখন চাষই হয় না। সুতরাং এগোতে হবে। আর ইয়ং জেনারেশন সিপিএম কে অনেক আগে আনলে সিপিএম ভালো হতো। বৃদ্ধদের হাতে এবং যাদের মাথা একদম মানে তারা নাড়াতে পারবে না, তারা কোন রকম তাদের এগেনস্টে কথা সহ্য করতে পারবে না, এরকম লোকদের দিয়ে সিপিএম যদি মনে করে ভবিষ্যতে বাংলায় ক্ষমতায় আসবে, আই এম সরি টু সে, সেটা কোনোদিনই হবে না। নেগেটিভ রাজনীতি দিয়ে বাংলায় আসা যাবে না। কিন্তু পুনর্বাসনের প্রশ্ন যেটা বারংবার উঠছে, সেটা কি যুক্তিযুক্ত নয়? আপনার কি মত? পুনর্বাসন যারা ভ্যালিড হকার মানে হচ্ছে যারা, যাদেরকে তৃণমূল পয়সা দিয়ে বসিয়েছে, এই পুনর্বাসনের ব্যাপারটা না আগে তুলে দিয়ে তারপর তাদের কাছ থেকে, যেমন আমি বলছি হকারদের প্রথমে তারা প্রাইম মিনিস্টার যে একটা রয়েছে, যে তারা একটা লোন পেতে পারে উইদাউট এনি গ্যারেন্টি আপ টু 50,000, এই হকারদের সেইটা দেওয়ার ব্যবস্থা এই সরকার ইমিডিয়েটলি করুক। প্রাইম মিনিস্টার যে, আমি প্রকল্পটার নাম ভুলে যাচ্ছি, যে যেটাতে লোন পাওয়া যায়, মানে সেটা দিয়ে কাউকে যদি কোনো হকারকে বলা হয় যে আপনাকে 40,000 দেওয়া হচ্ছে এককালীন, তার জন্য কোনো ওয়ারেন্টি লাগছে না, আপনি এটা দিয়ে কিছু একটা কাজ করুন। হ্যাঁ, তারা ভেন্ডারের মানে ওই রকম ভাবে একটা গাড়ি কিনে, যেমন আমাদের পাড়ায় যায় সবজিওয়ালা, আমি খুব ঠাট্টা করে বলতাম যে দুয়ারে সবজি এসছে, কারণ তখন তো দুয়ার চলতো, তো বাড়িতে আমি তখন বলতাম বাড়িতে দুয়ারের সবজি প্রকল্প ভালোই চলছে। সেরকম ভাবে ওইভাবে যদি চলে আমার মনে হয় না সরকার কিন্তু আটকাবে। কিন্তু এইভাবে যারা একদম ট্রেনের স্টেশনে প্যাসেঞ্জারদের সেফটি হ্যাম্পার করে করেছে তা নয়। পুনর্বাসন দেওয়াটা জায়গা তো দরকার। আর একটা জায়গাও বলতে পারেন পুনর্বাসন দেওয়ার পর হকাররা সেখানে গেছে, যায়নি। আমি গ্যালি স্ট্রিটে বলতে পারি, কারণ আমি আমার বাড়ি
এবং আমার জন্ম এই সিথি অঞ্চলে। গ্যালি স্ট্রিটে অপারেশন সানশাইনের পর গ্যালি স্ট্রিট থেকে একদম যদি চলে যান, পর পর ফাঁকা দোকান, ওখানে কোনো হকাররা যায়নি, কারণ ওখানে লোক যাবে না। হকাররা সেখানেই থাকবে যেখানে লোক থাকে। বিদেশে কি হকার নেই? আছে, কিন্তু তারা কিন্তু এরকম একটা স্থায়ী একটা স্ট্রাকচার করেনি। আর মানুষের মনে না একবার যদি তাকে দেওয়া যায়, তার অধিকার জন্মে যায়। আপনি বাড়ির সামনে কাউকে বসতে দেবেন? আমার বাড়ির সামনে কালকে কেউ যদি বসতে থাকে, আমার বাড়ির তারা যে ফ্ল্যাটের সামনে, অন্যরা তাকে উঠিয়ে দেবে। এটা সরকারি সম্পত্তি, মানে তো আমাদের সবার সম্পত্তি। এখানে কিন্তু আমি একমত মোটেও নই। আগে পুনর্বাসন, পরে হকার, জীবনে হবে না। তাহলে হকার ওঠাও, তাদের নাম নথিভুক্ত করো, তাদের অন্তত পক্ষে যাতে ঋণ পেতে পারে সেটা সাহায্য করো, এবং তাদের হেল্প অন্যভাবে করা যায় কিনা সেদিকে দেখা যায়। যেমন বিভিন্ন রকম জনকল্যাণমুখী প্রকল্প আছে, সেইগুলোতে যেমন অন্নপূর্ণা ভান্ডার, তাদের জন্য কিছু রিল্যাক্স করা যায় কিনা সেইগুলোর দিকে চিন্তা করতে পারে। কিন্তু পুনর্বাসন করে হকার ওঠানো ইম্পসিবল বাই এনি গভর্নমেন্ট। তাহলে অপারেশন সানশাইন করে আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী সুভাষ চক্রবর্তী সাকসেসফুল হতেন, কিন্তু সাকসেসফুল হননি। সুতরাং যা স্টেপ নেওয়া হয়েছে একদম বোল্ড স্টেপ। এবং একটা কথা জেনে রাখবেন, লোহা গরম থাকতে থাকতে পেটাতে হবে। এখনো 1 মাসও হয়নি, বিরোধী দল কিছু অবধি এখনো গড়ে ওঠেনি। এই মুহূর্তেই তোলা উচিত, কিন্তু এই স্কিমগুলোর আওতায় তাদের আনা উচিত। এটা আমার প্র্যাকটিক্যাল মনে হয়। এরই মধ্যে প্রশ্ন উঠছে নিটের মতো সর্বভারতীয় পরীক্ষা, সেখানে এত বড় একটি প্রশ্ন ফাঁসের মধ্যে দুর্নীতি, এবং এটা কিন্তু এখনকার ঘটনা না, এটা এর আগেও বহুবার ঘটেছে, এবং এখন এরকম একটি ঘটনা সামনেও আসছে। এই যে কেন্দ্রীয় সরকারের দিকে বা বিজেপির শাসন, সেদিকে কিন্তু এই ক্ষেত্রেও প্রশ্ন উঠছে, কারণ এত ছাত্রছাত্রীর ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মুখে। এটা একদম টোটাল গাফিলতি কেন্দ্রীয় সরকারের, আমি এটা বলবো। মানে আজকে একজন নিট ইউজি কতদিন পরিশ্রম করে তিলে তিলে সে তার জায়গাটায় উঠেছিল, যে একজন ছেলে না তার পারফরমেন্সের চূড়ান্তে উঠতে গেলে আস্তে আস্তে করে সে পারফরমেন্সের চূড়ান্তে, তারপর সে তার বডি ছেড়ে দেয়, রিল্যাক্স করে। সেই জায়গাটায় প্রশ্নপত্র ফাঁস হওয়া, পুরোপুরি সিবিআই তদন্ত করে শুধুমাত্র কয়েকজনকে গ্রেপ্তার করলে হবে না, যিনি মন্ত্রী তারও পদত্যাগ করতে হবে। এ ব্যাপারে আমি কিন্তু একমত, কারণ এটা প্রথমবার না। আমি সবচেয়ে চমকে গেছিলাম 2024 পসিবলি নিট পিজি রেজাল্ট, মানে পরীক্ষার আগের দিন বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সেটা যে কত বড় আঘাত, কেউ যদি পরীক্ষার্থী না হয় সে বুঝতে পারবে না। আজকে এই কষ্ট করে পড়াশুনো করেই আমি ডাক্তারি হয়েছি। পয়সা দিয়ে ডাক্তারি তো হতেই পারে অনেকে, পয়সা থাকলে, কিন্তু তাহলে মানুষের কাছে পৌঁছানো যায় না। সুতরাং আমি মনে করি এটা কেন্দ্রীয় সরকারের গাফিলতি, পুরো তদন্ত করা দরকার, ভবিষ্যতে যাতে একদম সিকিউর থাকে সেটা দরকার। এবং অ্যাটলিস্ট মানে একটা এতবার যখন হয়েছে, অন্তত দৃষ্টান্তমূলক একটা কিছু ব্যাপার হলে খুব খুশি হতাম। হয়তো মন্ত্রী পদত্যাগ না করলেও মন্ত্রীর যারা আশেপাশের লোকজন সবাইকে সরিয়ে দিয়ে নতুন করে শিক্ষা মন্ত্রকটাকে করতে পারত। আমার মনে হয় এই জিনিসটা নিজেদের দোষ ঢাকার কিন্তু কোনো ব্যাপার না, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের দোষ টোটালি। এবং এই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে একেবারে দিল্লির যন্ত্রমন্ত্রে দেখা গেল ককরোচ জনতা পার্টির মতো একটি নতুন দল, যারা নিজেদেরকে জেন জি দের দল বলে দাবি করছে এখন, তারা কিন্তু একটা বিক্ষোভ তারা তৈরি করলেন, এবং সেখানে কিন্তু সম্পূর্ণভাবে তারা দাবি তুললেন যেন শিক্ষামন্ত্রী তড়িঘড়ি পদত্যাগ করেন। কি বলবেন? দেখুন, আমি তো বললাম প্রথমে যে ওদের দাবির সাথে আমি একমত, বাট ককরোচ জনতা পার্টি ইজ এ মডিফাইড ভার্সন অফ সিপিআইএম, আম আদমি পার্টি। কারণ এদের ইনস্টাগ্রামে ফলোয়ার বেশি, এমনি 300 থেকে 400 জন লোক হয়েছিল।
যন্তর মন্তর কিন্তু মিলিয়ন লোকে ভর্তি হতে পারেনি। সুতরাং ফেসবুকে বিপ্লব করা অনেক সোজা, নেমে বিপ্লব করে যে জেনজিরা নেপালে করেছিল, ভারতে সেটা অসম্ভব। আমাদের নেশন ফার্স্ট, আমাদের প্রত্যেক ভারতীয় মনে করে যে আর্মিতে যে লেখাটা আছে নেশন ফার্স্ট, আমাদের ভারতীয়দের কাছে নেশন ফার্স্ট। হ্যাঁ, শিক্ষামন্ত্রী পদত্যাগ তো দাবি করবই, কারণ এই একই রকম তুচ্ছ একটা রেল দুর্ঘটনার দায়িত্ব নিয়ে আমাদের এক সময়ের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছিলেন। সেই দৃষ্টান্ত তো আর কেউ স্থাপন করতে পারে না। আজকাল গদি থেকে লোককে তো সরানোই যাচ্ছে না। তার সবচেয়ে বড় উদাহরণ তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, নিজে গদি থেকে সরলেনই না। সুতরাং কেউই গদি যদি না ছাড়তে চায়, কি করা যায়? তবে আমি আরশোলার ভবিষ্যৎ নিয়ে খুব একটা ভাবছি না, আরশোলাই থাকবে। আপনি নিজে চিকিৎসক, সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী এতদিন দেখেছেন এবং তার সঙ্গে সঙ্গে এখন নতুন প্রকল্প আয়ুষ্মান ভারত, যেটা আমাদের রাজ্যে চালু হতে চলেছে এবং চালু হয়েও গেছে, সেক্ষেত্রে এই স্বাস্থ্যসাথীতে কি কি সুবিধা মানুষ পায়নি বা আয়ুষ্মান ভারতে কি কি সুবিধা মানুষ পাবেন, বা কতটা এই প্রকল্প মানুষের জন্য উপযোগী হবে বলে আপনি মনে করছেন? আসলে স্বাস্থ্যসাথী ছিল সবার জন্য, আপনি বড় লোক হোক গরিব হন সবাই পেয়ে যাবে স্বাস্থ্যসাথী। মানে আমার মনে হয় ওটা কোনো বার ছিল না। কিন্তু এখানে শুধুমাত্র কিছু লোক পাবে এবং সেটাই উচিত। যারা বড় লোক তাদের তো দরকার নেই এই ধরনের। আর স্বাস্থ্যসাথীর সবচেয়ে দুর্বলতা ছিল, যারা এই প্রকল্পটা বানিয়েছিল তাদের কোনো জ্ঞান ছিল না কোন চিকিৎসায় কত খরচ হতে পারে। যেমন আমি বলি, একজন খুব খারাপ পেশেন্ট যদি মেডিসিনে ইন্টেন্সিভ কেয়ারে ভর্তি হয়, স্বাস্থ্যসাথীতে ছিল ৩,৩০০ টাকা, গ্রেড এ হসপিটাল, এবং সেটা ইনক্লুডিং তার বেড চার্জ, তার সমস্ত কিছু, ইনভেস্টিগেশন, ডক্টরস ফি, ওষুধ। এটা কি সম্ভব? প্রত্যেক নার্সিংহোম মেডিসিনের পেশেন্ট রিফিউজ করত। সার্জিক্যাল পেশেন্টদের ট্রিটমেন্ট হতো, তারা কি করতো, কর্পোরেট হসপিটালরা তারা সার্জেনদের রেখে দিত একটা রিটেনশন মানি দিয়ে, মেবি 1 লাখ 2 লাখ অ্যাকর্ডিং টু। তারা সব স্বাস্থ্যসাথী কেস করতো, তারা কোনো পয়সা নিত না। কিন্তু ওভারঅল যা পয়সা যে বেসরকারি হসপিটালরা যা পেত, তার থেকে তার স্যালারিটা মিটিয়ে দিতে পারত। কারণ একটা কথা আপনাকে বুঝতেই হবে, বেসরকারি হসপিটালে যখন আপনি যাচ্ছেন তারা মুনাফা ছাড়া কিন্তু বুঝবে না। যদিও তাদের মধ্যে অনেক জায়গায় আছে, আমি দেখেছি খুব ভালো রকম ম্যানেজমেন্ট থাকলে তাদের কিন্তু অনেক ভালো মানবিক দিকটাও ফুটে ওঠে। কিন্তু বেসরকারি যারা তো ব্যবসা করতে এসছে, তাদেরকে যদি জোর করে বলা হয় যে তোমার যে খরচটা 20,000 টাকা হবে তুমি সেটা 3,000 টাকায় করো, এবং সেই 3,000 টাকা পেতেও দেরি হয়, তাহলে তারা কেন করতে যাবে? এটা জোর করে চাপিয়ে দেওয়া যায় না। যদি যায় সেটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে মানে সম্পূর্ণ ইন্ডাস্ট্রি বিরোধী। কারণ মেডিকেল সায়েন্স এখন যেভাবে এগিয়েছে, তাহলে আমার তো একজন পেশেন্টকে কম দামি ওষুধ, কোনো টেস্ট না করা, অর্থাৎ ট্রিটমেন্টের সাথে কম্প্রোমাইজ করতে হয়, এবং পেশেন্ট মারা গেলে দায়িত্বটা তো একই ডাক্তারের। সুতরাং বহু ডাক্তার স্বাস্থ্যসাথী দেখতেন না, কারণ দায়িত্ব আছে, অথচ আপনি ইনভেস্টিগেশন করতে পারবেন না, আপনি ওষুধ দামি লিখলে সেটা নিয়ে অসুবিধা হবে। সুতরাং আমার মনে হয় স্বাস্থ্যসাথীর এইটা অসুবিধা। আয়ুষ্মান ভারত যেটা নতুন এসছে, পুরোটা দেখতে হবে যে কোন অসুখে কতটা টাকা ওরা দিচ্ছেন, কারণ সেটার উপর কিন্তু হসপিটাল চালানোটা ডিপেন্ড করে। কিছুটা বেশি এটা জানি, কিন্তু খুব বেশি নয়। যেমন 4,300টা ওরা বোধহয় 4,500 করেছে। সেটা ছোট নার্সিংহোমে অল্প অসুখ হলে হয়, কিন্তু বামুন তো দেখি যে ভেন্টিলেটেড আছে, যাকে বেডসাইড ডায়ালিসিস করে বাঁচাতে হচ্ছে, তার পক্ষে কি কোনো হসপিটালের পক্ষে স্বাস্থ্যসাথী মেনে নেওয়া সম্ভব? তার চেয়ে বিনা পয়সায় চিকিৎসা করবে, বলবে যে আমি তুলে নিয়ে গেলাম হসপিটালে। ইনফ্যাক্ট এরকম একটা জায়গাতেও এসেছিল একটা সময়। সুতরাং জোর করে এই প্রকল্পগুলো চালানো যায় না।
মানুষকে সচেতন করতে হবে। নাম্বার ওয়ান, রোগ যাতে না হয়, অন্তত যেগুলো আমরা প্রিভেন্ট করতে পারি। ডায়াবেটিস, আমরা ইচ্ছা করলে লাইফস্টাইল চেঞ্জ করলে অনেক রোগ প্রিভেন্ট করতে পারি। নাম্বার টু, একটা অল্প হলেও 50,000-এর একটা নিজস্ব মেডিকেল ইন্স্যুরেন্স করে রাখা উচিত, যাতে স্বাস্থ্যসাথীর পর সেইটা দিয়ে তার চলতে পারে। অবশ্যই 50,000 হলে হয় না 1 লাখ, কিন্তু প্রিমিয়াম আবার বেড়েছে, তবে জিএসটিটা এবার তুলে দিয়েছে, সেদিকে লাভ। সুতরাং এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে শুধু ভারতবর্ষ সংকটে নেই, ইউকে নাজেহাল হয়ে যাচ্ছে স্বাস্থ্য। ওদের 45% ওদের ট্যাক্স রেট, কিন্তু ইউকে এনএইচএস অলমোস্ট ভেঙে পড়েছে। ইউএসএ তো ছেড়ে দিন, ওটা তো পুরোপুরি নির্ভর, এবং তাদের কিন্তু কোপে প্রচুর করতে হয়। কোপে মানে আপনি ডাক্তার দেখাতে গেলেন, ধরুন আমার ভিজিট 1000 টাকা, আপনি মেডিক্লেম কোম্পানি আপনাকে 700 টাকা দেবে, 300 টাকা আপনাকে নিজের পকেট থেকে দিতে হবে। এবং আপনি যখন স্যালারি পাচ্ছেন, ধরুন $5,000 স্যালারি পেলেন, $800 আপনার ওখান থেকে কেটে নেবে মেডিকেল ইন্স্যুরেন্সে। সুতরাং কোন পদ্ধতিটা ভালো, কোন পদ্ধতিটা খারাপ, এখনো অবধি বিশ্বই জানে না, তো পশ্চিমবঙ্গ জানবে কি করে? আমার মনে হয় আমাদের এখানে যেহেতু গরিব জনসংখ্যা অনেক বেশি, খুব প্রাইমারি লেভেলে হেলথ কেয়ার সিস্টেমটা ভালো হলে তবেই আর সেকেন্ডারি বা টার্সিয়ারি লেভেলে এসে এরকম জটিল সমস্যার মধ্যে পড়তে হয় না।